ঘোষ বিজেপি নেতা ও শিলিগুড়ির বিধায়ক, রুদ্রনীল ঘোষ রাজ্য বিজেপির সাংস্কৃতিক প্রধান, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কলকাতা পুরসভার কাউন্সিলর, শতরূপ ঘোষ সিপিএম নেতা ও রাজ্য কমিটির সদস্য, রিজু ঘোষাল কংগ্রেস নেতা। আর এই যে আমাদের মেগা বিতর্ক মানে মেগা ডিবেট সঞ্চালনা করবেন TV9 বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড মিস্টার অমৃতাংশু ভট্টাচার্য ও TV9 বাংলার কনসাল্টিং এডিটর মিস্টার অনির্বাণ চৌধুরী। ধন্যবাদ সম্প্রীতি। আপনারা বিষয়টা শুনলেন, একটা নির্বাচনের মুখে দাঁড়িয়ে যখন আমরা এরকম একটা বিষয় নিয়ে আজকে আমাদের এই TV9 বাংলার হোয়াট বেঙ্গল থিংস টুডে যে কনক্লেভ সারাদিন ব্যাপী একটা রাজনৈতিক আলোচনা চক্র আর কি, সেটার মধ্যে এরকম একটা বিষয় নিয়ে যখন বিতর্ক করব বলে ঠিক করি, তখন মনে হয় যে কেন করছি, কেন এইরকম একটা ইস্যু আমরা বলছি। ইস্যুটা বলছি পুরোটাই বাস্তবকে মাথায় রেখে। এবার সেটা কোনটা বাস্তব, তার পেছনে কি যুক্তি, কোনটা অবাস্তব রাজনৈতিকভাবে, সেগুলো তো আমার দুপাশে যারা রয়েছেন তারা বলবেন, তারা প্রমাণ করবেন বা কাটবেন। আমরা অন্য জিনিসগুলো ভাবছিলাম। এই সদ্য আমরা একটা রিপোর্ট দেখছিলাম, বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট আছে জানেন, সেই রিপোর্টটা বলছে যে দুর্নীতি যখন হয় আমাদের সমাজে তখন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক মানুষজন। প্রান্তিক মানুষজনের মধ্যে একটা অদ্ভুত বৈষম্য বঞ্চনা সৃষ্টি হয় এই দুর্নীতির ক্ষেত্রে। এবার সেটা যখন হয় তখন সেটা যে কোনো সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করে, যে কোনো শাসক। তখন তারা কি করেন, সেই জায়গাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা সামলানোর জন্য বিভিন্ন রকম ভাতা ঘোষণা করে। এবার যখন ভাতাটা পৌঁছয়, অর্থনীতিবিদরা বলেন যে হ্যাঁ, প্রান্তিক স্তরে ভাতা পৌঁছানোটা খুব জরুরি, কারণ ওখানে নগদের যোগান হলে অর্থনীতিটা ঠিকঠাক থাকবে। কিন্তু সমাজবিজ্ঞানীরা কি বলেন? সমাজবিজ্ঞানীরা আবার পুরো উল্টো একটা কথা বলেন। তারা বলেন যে যখন এইভাবে ভাতা দেওয়া হয় এবং প্রান্তিক মানুষজনের হাতে ভাতা পৌঁছে যায়, তখন তাদের মধ্যে অদ্ভুত একটা কর্মবিমুখতা সৃষ্টি হয়। তারা হয়তো অলস হয়ে যান, কাজকর্ম করতে ভাল লাগে না, নিশ্চিন্তে বসে, সোজা কথায় আমরা যাকে অলস বলি, তাই হয়ে যান। আর সেটা যখন হন, অলস মস্তিষ্ক শয়তানের বাসস্থান, এটা আমরা জানি। হয়তো সেই সময়টায় ঠান্ডা মাথায় কাজকর্ম নেই, নিশ্চিন্তে ভেবে টেবে তারা আবার দুর্নীতি করেন, আবার বৈষম্য সৃষ্টি হয়, আবার ভাতা আসে। একটা চক্রাকারে আমরা সবাই ঘুরতে থাকি, সমাজ আটকে থাকে। এবং এই জায়গা থেকেই বোধহয় একটু ভাবার, একটু আলোচনা, একটু বিতর্কের প্রয়োজন হয়। কিন্তু তার আগে আপনাদের একটু দেখিয়ে দিতে চাই যে এরকম পরিস্থিতিগুলোতে ঠিক কি কি হয়, একবার আমরা দেখে নেব। নিখিল বঙ্গ মাংসপেশী আন্দোলন সমিতি, এদের 50 টাকা দেওয়াটা ওটা একটু বেশি হয়ে যাচ্ছে না? 25 করলো, 25, 15, 10, 5 করে তাই কর, দিও, বঞ্চিত করো না। সামনে আবার ইলেকশন, ওরাই তোমার পেছনে দাঁড়াবে, আমায় তুলে ধরবে। 1958 সালের কালজয়ী ক্লাসিক, কিন্তু আজকের রাজনীতিতে ভীষণ বাস্তব। কদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছে, যদি বিনামূল্যে খাবার, সাইকেল, বিদ্যুৎ দেওয়া শুরু করেন তাহলে কে আর কাজ করবে? কর্মসংস্কৃতির কি হবে? এখানে ভোটের আগে ভাতা আছে, ভোট অন অ্যাকাউন্টে রাজ্য সরকারের এবারে চমক। বেকার ভাতা প্রদান প্রকল্প যুব সাথী, শেষ পাওয়া হিসেব 60 লক্ষেরও বেশি আবেদনকারী। শুধু কি তাই, ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বেড়েছে 500 টাকা করে, বেড়েছে ডিএ। সরকারি তহবিল নিয়ে আপনি গেল রব তুলতেই পারেন, কিন্তু প্রধান বিরোধী দল বিজেপিও তো চেষ্টা ত্রুটি রাখেনি। ক্ষমতায় এলে মহিলাদের মাসে 3000 টাকা দেওয়া হবে বলে বিজেপি নেতারা অন্নপূর্ণা প্রকল্পের কথা বলছেন। শিক্ষিত বেকার তরুণদের বছরে 25,000 টাকা উৎসাহ ভাতা দিতে সংকল্প পত্রের জন্য প্রস্তাব এসেছে। কিন্তু দুর্নীতি নিয়ে সেভাবে আন্দোলন দাঁড়াবাড়তে কি কেউ দেখছেন? সারদা, রোজভ্যালি নিয়োগ দুর্নীতি, নেতার ঠিকানায় টাকার পাহাড়, শিক্ষামন্ত্রী থেকে শাসক দলের জনপ্রতিনিধিদের জেলে যাওয়া, কি দেখেনি বাংলা? অথচ এই সময় দাঁড়িয়ে প্রশ্ন জাগে, মানুষের মনে আদৌ এইসবের ছাপ পড়ে? অনেকেরই ব্যাখ্যা, বহুমুখী দুর্নীতির তদন্ত বছরের পর বছর ধরে চলছে, কিন্তু দোষী সাজা পেল কি? যতই চর্চা হোক, বাস্তবে মাগ্গিগন্ডার বাজারে মানুষ তার সংসার চালানোর চিন্তাতেই ব্যস্ত। তাই দুর্নীতি নিয়ে কি বা আসে যায়? সরকারে ভাড়া রেট চাপ পড়ুক, মাথা পিছু ঋণের বোঝা বাড়ছে বাড়ুক, কিন্তু ভাতাটা চাই চাই।
আর শাসক দলও বুঝে গিয়েছে ভোটের নতুন বিজ্ঞানে ভাতাই আসল পরশ পাথর। অমৃতাংশ, এটা তো ঠিক যে ভাতার রাজনীতি আজকে হয়তো আমাদের গ্রাস করে নিচ্ছে। এটা আমি পশ্চিমবঙ্গ বলে বলছি না, সারা দেশ বা সারা বিশ্বেরই হয়তো ট্রেন্ড। অন্য দেশে কি হয় আমি অতটা জানি না, কিন্তু এটা তো ঠিক যে অনগ্রসর মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য তো একটা কিছু বুস্ট আপ মেকানিজম গভর্নমেন্টের দরকার হয়। কিন্তু সেই বুস্ট আপ মেকানিজমের বদলে যদি সেটা বুস্টিং আপ অফ ভোটস হয় সারা দেশেই, তখন কিন্তু বিপদটা আসল দেখা যায়। এটা তো ঠিক যে একটা আদিবাসী যে খেতে পায় না, যার ঘর নেই, যার বাড়ি নেই, কিছু নেই, সে তো ভাতা চাইবেই। কিন্তু আমার যেটা আশঙ্কা অমৃতাংশু, যে এই ভাতা পলিটিক্স বা ক্ষয়রাতির পলিটিক্স, তাতে আমাদের রিয়েল ইস্যুগুলো কি চাপা পড়ে যাচ্ছে। এবং এইখানটায় অনির্বাণদা, মানে ভাতা পলিটিক্স কথাটা আমরা বলছি বটে, কিন্তু আমরা যেটা দেখালাম, আপনারা দেখলেন এবং আপনারা জানেন, এটার থেকে কোনো দলই মুক্ত নয়। সবাই বিভিন্ন নামে নিজে যেখানে ক্ষমতায় থাকে নিজের মতো করে সে ভাতা দেয়। এবার যে ক্ষমতায় নেই সে কিন্তু প্রতিশ্রুতি দেয়, সেটাও ভাতার। এটা একটা পার্ট। আর দুই, কিছু দুর্নীতির কথা আমরা বললাম, সেই দুর্নীতিগুলো নিয়েও বিতর্কের জায়গা থাকে, কোনটা প্রমাণিত কোনটা প্রমাণিত নয়। অতীতে আমরা দুর্নীতির জন্য কেন্দ্রীয় সরকার পড়ে যেতে দেখেছি সেই ইস্যুতে, আবার এখানে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠার পরেও আমরা পরের পর ভোটে কোনো রকম ইতর বিশেষ কিছু দেখিনি। ফলে সব কিছু নেই, ভাতার প্রয়োজনীয়তা বা দুর্নীতির বাস্তবতা দুটো নিয়েই বোধহয় একটা বিতর্কের জায়গা রয়েছে এবং দুপক্ষেরই বক্তব্য রাখার জায়গা রয়েছে। আমরা সেই বিতর্কতে আজকে ঢুকবো। তার আগে আমি একটু ছোট্ট করে বলে নিই আজকে আমাদের বিতর্কটা ঠিক কীরকম হবে। আমরা এক্ষেত্রে একটা প্রকৃষ্ট সাম্যবাদে বিশ্বাস করি। আমরা সবাইকে বক্তব্য রাখার সময় দেবো নির্দিষ্ট করে। প্রথমে 4 মিনিট করে সবাই বলার সময় পাবেন, নিজের মতো করে নিজের বক্তব্যটা বলবেন। তারপর বলা যেহেতু হয়ে যাবে, আগে পিছে করে তো সবাই বলবেন, সেইগুলো শুনে তারপর সেই বক্তব্য খণ্ডন করার তো একটা সুযোগ দরকার। সেই জন্য আমরা আবার 3 মিনিট করে সময় দেবো, তারা বক্তব্য খণ্ডন করতে পারবেন। আমরা ধরে নিচ্ছি যে এরপর তাদের তরফ থেকে যা যা বলার মোটামুটি বলাগুলো শেষ হয়ে যাবে, মানে পারস্পরিক জায়গার থেকে। তারপর যেটা থাকবে পরিষ্কার গোলাগুলি, সেই জন্য এটা ওপেন টু অল ফোরাম তখন করে দেবো। তখন যে যাকে খুশি নির্দিষ্ট করে তোপ দাগতে পারবেন, আমরা সেখানে রেফারির ভূমিকা পালন করব। তো শুরু করে দিই আজকের বিতর্কটা। সেই তোপটা ঝগড়ায় পরিণত না হলেই ভালো। যুক্তি, আমরা চাইবো যুক্তিবান চলুক, যুক্তির কাটাকাটি চলুক। আজকে কে প্রথম বক্তা তাহলে? এখানে ওরকম বন্ধ লেফাফা নেই, তাও আমি রুদ্রনীল ঘোষকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে চাইতে পারি। শুভ সন্ধ্যা সবাইকে। একটা খুব গুরুত্বপূর্ণ টপিক তুলে দেওয়া হয়েছে, যে দুর্নীতি ইস্যু নয়, ভাতা দিয়ে ভোট হয়। আমি জানি না এই লাইনটা কি জিজ্ঞাসা, যে দুর্নীতি ইস্যু নয়, ভাতা দিয়ে ভোট হয়, নাকি এটা দাঁড়িয়ে মানে সিদ্ধান্ত যে দুর্নীতি ইস্যু নয়, ভাতা দিয়েই ভোট হয়। এই রাজ্যে যে অবস্থা চলছে তাতে যদি আমরা খুব ভালো করে তাকাই, যে দ্বিতীয় ক্ষেত্রটাই যেন দৃঢ় হয়ে উঠেছে। ভাতা এখন সেলোটেপের কাজ করছে। ভাতার কখনো পর্যন্ত বিরোধিতা করবার কোনো প্রয়োজন নেই, কারণ যখন একটা পরিকল্পিত উপায় সরকার প্রত্যেকটি মানুষের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে চায়, তারপরেও যখন বাড়তি মানুষ, বেশ কিছু মানুষ যারা অসহায় রয়েছেন, যারা একটু বেশি করে পিছিয়ে পড়ে রয়েছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ভাতা অবশ্যই প্রয়োজনীয় হয়ে পড়ে। কিন্তু যদি শুধুমাত্র আমি আমার রাজ্যের যারা প্রত্যেকটি যোগ্য মানুষ, যারা কর্মক্ষম হতে পারেন, প্রশাসনিকভাবে রাজ্য চালাতে গিয়ে সেই মানুষদের যে যোগ্যতা রয়েছে, যতটুকু যোগ্যতা রয়েছে, ততটুকু যোগ্যতাকে ব্যবহার না করে চাকরি দেওয়ার যে পরিসর রয়েছে, সেইটাকে দুর্নীতির মধ্যে ডুবিয়ে দিয়ে মানুষের প্রাপ্তি যেগুলো, নাগরিক অধিকার যেগুলো, সেগুলোকে লুট করে দিয়ে যদি একটা মানুষকে ক্রমাগত পঙ্গু আমরা করতে করতে যাই, তখন তার মনের মধ্যে স্বাভাবিক রকমই একটা বিক্ষোভ তৈরি হয়, বিস্ফোরণ হতে চায়।
কিন্তু সেই বিস্ফোরণের ক্ষেত্রে তার যে প্রমাণ দেখাবার জায়গা সেটা হয় তার ভোটাধিকার প্রয়োগ। কিন্তু ভোটাধিকার প্রয়োগের সময় যদি শাসক দল মেশিনারি ইউজ করে এবং যদি সেই বিক্ষোভে থাকা, যন্ত্রণায় থাকা অসহায় মানুষটা যে কোনো প্রশাসনিক সাহায্য চাইতে গেলে যাকে 10 বার ঘোরানো হয়, যেখানে পুলিশ এবং ক্রিমিনালকে একই ভ্রাতৃত্বের বন্ধনে কোন একটা সরকার রেখে দেয় এবং সেই দড়ির নাম যখন হয়ে ওঠে তৃণমূল, যখন তারা আষ্টে পিষ্টে বাধা পড়ে গিয়ে সেই পুলিশ প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে যখন ক্রিমিনালের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হয় যে ক্রিমিনাল এই ক্ষোভে থাকা, অপমানে থাকা অসহায় ভোটারদের গলা টিপে মেরে দেওয়ার হুমকি দেয়, ধমকি দেয়, তখন কিন্তু সেই ভোটার গিয়ে তার ভোটাধিকার করতে অধিকাংশ সময়তেই পারে না, কিংবা সে ভোট প্রয়োগ করতে গেলে তার দিকে যে রক্তচক্ষু তুলে তারা তাকায়, তাতে সে মনে করে যে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার বোন বা আমার বাড়ির ছেলেটা সুস্থ শরীরে না ফিরতেও পারে। যদি এই প্রক্রিয়া ক্রমাগতভাবে চলতে থাকে তো তাহলে পরিষ্কার এই ইস্যু যা দুর্নীতি সেটা কোনো ইস্যুই মনে হবে না, কারণ ভোট বাক্সে তারা সেই সাহস করে তাদের অধিকার বা মতামতটা প্রয়োগ করতে পারছেন না যা শাসকের বিরুদ্ধে যাওয়ার কথা। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে বা যেখানে বিজেপি নেই, যেখানে হয়তো কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার রয়েছে, যেখানেই ভোট হোক না কেন সেখানে মানুষ তার মতামত প্রকাশের জায়গা পাচ্ছেন অনেকটা নিশ্চিন্তভাবে। এবং সেখানে কিন্তু যে ফলাফল হয়, আমার এখানের ফলাফলটাকে আটকে রেখে দিয়ে একমুখী করা হয়। এবং দুর্ভাগ্যজনকভাবে যদি আমরা দেখি যে SIR যদি এই প্রক্রিয়াটা যা চাল থেকে কাঁকর বেছে দেওয়ার পদ্ধতি, সেখানে আমার রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী ওই মুখে সেলোটেপ লাগাবার কথা চিন্তা ভাবনা করে আগে থেকেই বলে দেন যে SIR হতে দেব না। যাই হোক, সংবিধানের যা নিয়ম সেটাকেও তিনি তোয়াক্কা করেন না। তিনি সংবিধান হাতে নিয়ে সংবিধান বিরোধিতা করতে রাস্তায় নামেন, পাতে একটাই ভয়, ভুয়ো ভোটার না চলে যায়। যখন আমি ক্ষোভের কথা, অভিযোগের কথা, যন্ত্রণার কথা, যা আমরা রোজ মিছিল মিটিং রাস্তায় ক্ষুধার্ত মানুষকে দেখছি, নিপীড়িত মানুষকে দেখছি নামছে, সেগুলো তো একটাও মিথ্যে হতে পারে না। যখন আমরা আশাকর্মী দিদিদের মুখ থেকে দেখি যে আমাদের দিদিদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় এই কারণে যে আসলে সেটা আমার বাড়ির নারায়ণদের বেকার করার বিনিময়ে মুখ বন্ধ রাখার ঘুষ, তখন যন্ত্রণা হয় কথাগুলো শুনতে। ভাতা অবশ্যই প্রয়োজনীয়, দুর্বলকে সবল করবার জন্য ভাতা প্রয়োজনীয়, কিন্তু শিল্প তাড়িয়ে, শিল্পের মেজাজকে পরিষ্কার করে দিয়ে, দুর্নীতি করে যোগ্যদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে, কত বড় লাইন হয়েছে দেখে যারা উল্লাস করে, তাদের এই চোখের জলে লাইন দেখে উল্লাস করা অপরাধ ছাড়া কিছু নয়। আমার মনে হয় একটাই কথা, যে দুর্নীতি ইস্যু নয়, ভাতা দিয়ে ভোট হয়, এই কথাটার উল্টো দিকে একটা লাইন কিন্তু কমাস পরেই দাঁড়িয়ে রয়েছে, যে ভোট যখন ভেজাল নয় তখন দুর্নীতিটাই ইস্যু হয়। ধন্যবাদ। ধন্যবাদ রুদ্রনীল। আমার একটা কথা মনে হচ্ছিল, আমি রুদ্রর কথা শুনতে শুনতে, রুদ্র ইস্যুটাকে নিয়ে, মানে আজকে আমাদের যেটা মোশন সেটাকে নিয়ে বলতে গিয়ে একটা পোর্শনকে একটু সযত্নে বোধহয় এড়িয়ে যাচ্ছিলেন, অর্থাৎ ভাতার প্রসঙ্গটা। সেখানটায় এই জন্য হয়তো যে ভাতা তাদের মানে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও দেওয়া হয়, ভাতাটা সব রাজনৈতিক দলের কাছেই বোধহয় একটা শিওর শট একটা অস্ত্র আর কি ভোট পাওয়ার জন্য। কিন্তু ওনার ব্যাখ্যাটা আমি এইভাবে নিতে পারি যে মানুষজন যখন দেখছেন যে অন্য কিছু ভেবে লাভ নেই, ভোটটা যখন দিতেই হবে এই দুর্নীতি সহ্য করে, তখন ভাতাটা নিয়ে নিলে খারাপ কি, মানে এই রকম সাধারণ মানুষ বোধহয় ভেবে নিতে পারে। আমরা এই আলোচনাগুলোতে যাব। এবার দ্বিতীয় বক্তা রিজু ঘোষাল। শুভ সন্ধ্যা। এই টপিকটা দেখে আমি একটু ফোন ঘাঁটছিলাম আর কি, তাতে ডোল পলিটিক্সের এই শব্দটা, ডোল, ইটস এ জাপানিজ ওয়ার্ড কল দারুমা, সেখান থেকে এসেছে। মূল ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের ডোল পলিটিক্সের যদি আমরা অ্যান্টিসিডেন্ট দেখি, ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব প্রথম 1 টাকার চাল চালু করেন যাকে বলা হয় দ্য ম্যাভেরিক মাসেহা, রমেশ খান্দুলার বিখ্যাত বই বায়োগ্রাফি অফ এন.টি. রামা রাও। তিনি প্রথম অবিভক্ত অন্ধ্রপ্রদেশে এই ফুড ফর ভোট
ক্যাশ ফর ভোটসটা তখন অত ছিল না, ফুড ফর ভোট। ক্যাশ ফর ভোটটা ইদানিং পশ্চিমবঙ্গের আমদানি। এই ফুড ফর ভোটটা চালু করেন। পরবর্তীকালে ইউসি এই করাপশনের কথা বলছিল রুদ্র। আমি একটা ছোট্ট জিনিস বলবো, সেই করাপশনটাকে না খুব নর্মালাইজ করে ফেলা হয়েছে। এটা খুব পপুলার কথা লোকজন বলে তার কাউন্সিলর বা তার পঞ্চায়েত সদস্য বা তার এমএলএ সম্বন্ধে। টাকা নিলে কি হবে? কাজটা কিন্তু মাইরি করে দেয়। এই টাকা নিলে কি হবে? ইউ আর নর্মালাইজিং অ্যান অ্যাক্ট অফ ফ্রড, অ্যান অ্যাক্ট অফ করাপশন। এটা বোধহয় আমাদের শিরদানাটাকে একদম জেলির মতো তপতপে নরম করে দিয়েছে, কারণ উই আর ইউজ টু করাপশন। আমরা না ঠিক মানে আমরা কিভাবে বোঝাবো এটা? আমরা যারা ডেলি বেসিসে কাজকর্ম করি, উই আর অলসো পার্টি টু আ করাপশন। আমরা একটা সিগন্যাল ফেল করলে গাড়ির, যখন পার্কিং টিকিট বা স্পিডিং টিকিট দিতে যাচ্ছে, আমরা প্রথম যেটা চেষ্টা করি সেটা হচ্ছে 100 টাকা দিয়ে পুলিশটার সঙ্গে রফা করা যায় কিনা। তো উই হ্যাভ ন্যাচারালাইজড অ্যান্ড নর্মালাইজড করাপশন। এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর একটা জাতির ক্ষেত্রে। আমার হাইকোর্টের একটা ছোট্ট গল্প বলি। দুটি পিওন হাইকোর্টের আর কি, মানে আমাদের ক্লার্কদেরও অ্যাসিস্ট্যান্ট হয় অ্যাকচুয়ালি, ক্লার্কদের যারা অ্যাসিস্ট্যান্ট পিওন যারা, দুই পিওন গপ্প করছে ব্যারিস্টার লাইব্রেরির সামনে। আমি বেরিয়ে মামলা করতে যাচ্ছি। আই ওভারহার্ড দেম। বলছে যে তুই বেকার ভাতার ওটার নাম লিখিয়েছিস তো, 1500 টাকা করে দেবে। তা বন্ধু পিয়ন বলছে, শোন আমি আছি, আমার দাদা আছে, 1500 3000 টাকা মাসে একটা ভালো উইস্কির বোতল পাবো। তো দিস ইজ ওয়ার উই হ্যাভ রেলিগেটেড আওয়ারসেলস। এটা হচ্ছে সব থেকে লজ্জার, সব থেকে দুঃখের, যে এই ভাতাটা নিয়ে আমি ভোট কাকে দিচ্ছি সেটা পরের ব্যাপার, কিন্তু এই ভাতাটা নেওয়া এটা কোনো অধিকার নয়। ডোল কখন দেওয়া হয়? when the income of a state is in surplus. আজকে বাজেট অ্যানাউন্স করছে যখন বিধানসভায় বসে, সেই বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে না হলেও অর্থমন্ত্রী বলছেন যে আমাদের বাজেটে সারপ্লাস নেই, আমাদের এতটা লস রয়েছে। এবং এটা মানে এটা তো প্রমাণিত সত্য। যে সময় ঋণের বোঝা নিয়ে বলা হয় বামফ্রন্ট ঋণ করেছে, অ্যান্ড ঋণের বোঝা নিয়ে সিপিআইএম চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস এসছে, তৃণমূল কংগ্রেস কিন্তু সেই লোনের বোঝাটা বেড়েছে। এবং দেয়ার ইজ নো টু মাইন্ডস টু ইট। পরিষ্কারভাবে মানুষ সেটা জানে। পশ্চিমবঙ্গে চাকরি নেই, কিন্তু পশ্চিমবঙ্গে ক্লাবে 1.5 লক্ষ করে দুর্গাপুজোর টাকা আছে। আমি পুজোর বিরোধিতা করছি না, আমি নিজের বাড়িতে আমার 300 বছরের দুর্গাপুজো হয়। কিন্তু কখন আমি সেই অর্থটা দেব, আর সেই অর্থটা দিয়ে আমি কি আদায় করার চেষ্টা করব, সেই মানসিকতাটা যদি ঠিক হয়, তাহলে ডোল পলিটিক্সের মধ্যে আমি কোনো ভুল দেখি না। যদি সারপ্লাস থাকে, আমি দান তখনই করব যখন আমার উদ্বৃত্ত থাকবে। যখন উদ্বৃত্ত না থেকে আমি দান করব, সেটাকে ঘুষ বলা হবে। ধন্যবাদ। ঋজু ঘোষাল একজন বিশিষ্ট আইনজীবী এবং উনি আইনের সেবক হিসেবে অনেকগুলো কথা বলেছেন। কিন্তু এরপরে আমাদের বক্তা হচ্ছেন শতরূপ ঘোষ। বাম কংগ্রেস জোট না হলেও শতরূপ ঘোষ ঋজু ঘোষালের সাথে সহমত পোষণ করেন কিনা দেখতে হবে। শতরূপ বলার আগে আমি ঠিক দুটো কথা বলি। ঋজু ঘোষালের বক্তব্যের মধ্যে কিন্তু একটা ইন জেনারেল মানে সব রাজনৈতিক দলের হয়ে একটা নৈরাশ্যবাদী একটা সুর রয়েছে। এবং ওনার বক্তব্য শুনতে শুনতে হয়তো আমরা অনেকেই নিজেদের শিরদাঁড়ার ওপর হাত দিয়ে দেখেছি যে আমাদের শিরদাঁড়াগুলো শক্ত আছে না সত্যি সত্যি নমনীয় হয়ে গেছে। ইনফ্যাক্ট ওনার কথা শুনতে শুনতে আমার কবির সুমনের দুটো গানের দুটো লাইন মনে পড়ছিল, জানেন তো। একটা লাইন ছিল, যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ। আর আরেকটা লাইন হচ্ছে, মগজে কারফিউ ভাবতে ভয় হয়। সত্যি কথা বলতে কি, শিরদাঁড়া নমনীয়, এটা কিন্তু ভাবতে ভয় হয়। শতরূপ। নমস্কার।
আমি খালি ঋজু ঘোষাল বলে নয়, আমি সবার সাথেই অনেক প্রশ্নে একমত। আমার ধারণা আমার পরে কুণালদা বা অরূপদাও যা বলবেন তার সাথেও হয়তো আমার অনেক প্রশ্নে মত মিলতে পারে, নিশ্চয়ই কিছু ক্ষেত্রে মিলবে না। ভাতা দিয়ে ভোট পাওয়া যায়, যদি খালি এইটাকে নিয়ে আলোচনা করি তাহলে যে ভোট পাওয়া যায় না এমন হয়তো নয়, হয়তো সত্যিই ভোট পাওয়া যায়। এবং তার জন্য আমি কাউকে, এই কারণে আমি বলছি যে আমি এখানে একতরফাভাবে তৃণমূলকে সমালোচনা করতে আসিনি, কেননা এইটা ঘটনা যে সরকারের ভাতা আমরাও দিয়েছি আমাদের সরকারের সময়, বা কেরালাতে আমাদের সরকার দেয় ইত্যাদি। সুতরাং আমি তার জন্য কোনো রাজনৈতিক দলকে নিশানা করতে আসিনি। আমাদের এই দারিদ্র্য রেখার দেশে ভাতা পেয়ে যদি কিছু মানুষ তার ভোট দেন, এটা অত্যন্ত বাস্তব, এটা স্বাভাবিক। এটা উচিত কি উচিত না, এর ইমিডিয়েট লাভ কি, দূরবর্তী ক্ষতি কি, সেগুলোকে নিয়ে আলোচনা চলতে পারে, অর্থনৈতিক সামাজিক আলোচনা চলতে পারে, কিন্তু এটা বাস্তবতা, এটাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বক্তব্যের জায়গাটা এইটা যে ভাতা যে সরকারই দিক, আজকে তৃণমূলের সরকার, এর আগে যখন আমাদের সরকার হয়েছে, অন্যান্য রাজ্যে অন্যান্য পার্টির সরকার, ভাতা যখন একটা সরকারে থাকা মানুষ দেয়, আমি এটা খালি কোনো একটা দলের প্রতিনিধি হিসেবে নয়, আমি এই পলিটিক্যাল সিস্টেমের একজন প্রতিনিধি হিসেবে এটা বলছি, তাকে এটা মাথায় রাখতে হবে বা আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে যে সেই মানুষটাকে আমরা একটা কাজ দিতে পারিনি বলে তার কম্পেনসেশন হিসেবে তাকে ভাতাটা দিচ্ছি। বেকার ভাতা দিচ্ছি তার কারণটা হচ্ছে বেকার আছে, আমি বলছি না যে বেকার থাকছে। আজ যদি আমাদের পশ্চিমবাংলায় বেকার থাকে তার জন্য সব দায় একা তৃণমূলের, ডেফিনেটলি আজকের তারিখে দায় তৃণমূলেরই মূলত, কিন্তু এর আগে আমরাও সরকার চালিয়েছি, তার আগে কংগ্রেসের সরকার চালিয়েছে। একটাই বক্তব্য, আমি যে ভাতাটা দিচ্ছি, আমি তোমাকে কাজ দিতে পারিনি, তার বিনিময়ে আমি তোমাকে ভাতাটা দিচ্ছি। অতএব ভাতাটাকে আমি আমার সাফল্যের আস্ফালন হিসেবে দেখাবো, ভাতাটাকে নিয়ে আমি আমার সাফল্যের আস্ফালন করব, নাকি ভাতাটাকে নিয়ে আমার একটা ব্যর্থতার ক্ষমা প্রার্থনা থাকবে? তোমাকে কাজ দিতে পারিনি তাই তোমাকে ভাতা দিচ্ছি, তুমি ভাতাটা নাও এবং আমায় ক্ষমা করো, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভাতার বদলে তোমার হাতে একটা এমপ্লয়মেন্ট লেটার দেওয়ার। আমার এই ক্ষমা প্রার্থনাটুকু থাকবে কিনা, আমাদের বক্তব্যের জায়গাটা এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা গেল মোশনের একটা অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে দুর্নীতি ইস্যু নয়, এই কথাটা কারা বেশি বলছে খেয়াল রাখুন। তাহলে কি তারা এইটাই বলতে চান যে দুর্নীতি কোনো ইস্যু নয়, অতএব তোমাকে 500 টাকা দিয়ে আমি 10 কোটি টাকা কামাবো এবং তারপরে তুমি আমাকে আবার ভোট দেবে? যদি এই সিস্টেম তৈরি হয়ে যায় তাহলে কার লাভ, কার সুবিধা, কারা চায়? ধরুন যেখানে আমি পঞ্চায়েত চালাচ্ছি, আমার দল পঞ্চায়েত চালাচ্ছে, যদি সেখানে আমার দলের কোনো এরকম পঞ্চায়েত মেম্বার থেকে থাকে যিনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের নামে কি আপনার বার্ধক্য ভাতা কি বেকার ভাতার ফর্ম ফিল আপ করে দিচ্ছে, কি আপনার বাড়ি তৈরির জন্য ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তার বিনিময়ে আপনার সমর্থনটাকে সে নিজের দুর্নীতি করার একটা সুযোগ হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে আমার দলের সেই লোকটা সামনের ভোটে হেরে যাওয়া উচিত কি উচিত নয়? আমি নিজের দলকে নিয়ে বলছি, যদি একজন আমার দল এরকম থেকে থাকে। দেখুন, ভাতাটাও ঠিক করে মানুষের কাছে পৌঁছয় না যদি এই সিস্টেমের মধ্যে দুর্নীতি থাকে। রাজীব গান্ধী অনেক বছর আগে একটা কথা বলেছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন, সরাসরি ভাতা নিয়ে বলেননি, কিন্তু গভর্নমেন্ট স্পেন্ডিং নিয়ে বলেছিলেন যে দিল্লি থেকে যদি আমি 100 টাকা পাঠাই তাহলে আলটিমেটলি এন্ড ইউজার যে তার কাছে পৌঁছচ্ছে 1 টাকা, বাকি 99 টাকা এই যে দিল্লি থেকে ওই লোকটা পর্যন্ত পৌঁছানোর এই যে চ্যানেল, সেখানে এদিক ওদিক চলে যাচ্ছে। এবং এটা তো বাস্তবতা, এটা তো অনস্বীকার্য। আমি আপনাদের একটা উদাহরণ হিসেবে বলছি, ধরুন আমফান যখন হয়েছিল একটা অভিযোগ সামনে এসেছিল, এবং খালি অভিযোগ নয়, বহু ক্ষেত্রে দেখেছিলেন আমফানে যাদের ঘর ভেঙে গেছে তাদের জন্য সরকার থেকে একটা কম্পেনসেশন ঘোষণা করা হয়েছে, কিন্তু বহু জায়গাতে পঞ্চায়েতের তখন যারা মেম্বার নেতা ইত্যাদিরা রয়েছেন তাদের নিজের নামে, তার হয়তো 3 তলা বাড়ি আছে তবু তার নিজের নামে, বউয়ের নামে, শালীর নামে, ছেলের নামে, মেয়ের নামে, এমনকি পোশাক কুকুরের নামে পর্যন্ত পারলে টাকা ঢুকে যায়। এমত অবস্থায় 2020 সাল মে মাসের 20 তারিখ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমি নির্দেশ দিচ্ছি বাংলার যতগুলো বিডিও অফিস রয়েছে প্রতিটা ব্লকে আমফানে ক্ষতিগ্রস্ত কারা কারা, যারা টাকাটা পাচ্ছে প্রত্যেকের নাম বিডিও অফিসের বাইরে তালিকা ঝুলিয়ে দিতে হবে। এবং এটা কিন্তু একটা পজিটিভ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছিলেন। ওইটা ছিল 2020 সালের 20 মে, আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমরা দাঁড়িয়ে আছি। পশ্চিমবাংলার একটা বিডিও অফিসের নাম বলুন, দুটো বলতে হবে না, একটা বিডিও অফিসের নাম বলুন যেখানে তালিকাটা ঝোলানো হয়েছিল। অর্থাৎ ভাতা, আমার যে ভাতাটাও যে মানুষটার কাছে যাওয়ার কথা তার কাছেও ভাতাটা যাচ্ছে না। সুতরাং ভাতাকে নিয়ে আমি যদি আমার সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ভাতাটাকেও মনে করি, তাহলে আমার সেই সাফল্যটাও এন্ড ইউজার অব্দি পৌঁছচ্ছে না সিস্টেমের মধ্যে যদি এই ঘুমটা থাকে। ধরুন পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যখন পরপর আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে যে বিজেপি শাসিত বিশেষ করে উত্তর ভারতের কতগুলো রাজ্যে মারধর করা হচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে লোকসভা ভোটের আগে যে বাইরে যারা কাজ করছো বাংলায় চলে আসো, 5,000 টাকা করে আমার সরকার থেকে দেওয়া হবে। আমি সত্যি কথা বলছি, আমি এই বাস্তবতাটা বুঝছি না যে একজন মানুষ যিনি বাইরের রাজ্যে কাজ করছেন, 15,000 হোক, 20,000 হোক, কি 17,000 হোক, যে টাকাটা ইনকাম করছেন, তিনি পশ্চিমবাংলায় কাজ ছেড়ে ফিরে এসে এককালীন একটা 5,000 টাকা নিয়ে তার বাকি জীবনটা কি করে কাটাবেন? তবু আমি যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিই, আপনাদের চেনা পরিচিত কেউ এরকম আছেন আপনার গ্রামে কি আপনার ব্লকে আপনার বুথে কোনো রাজ্যে কাজ করছিলেন, তিনি বাইরের কাজকর্ম ছেড়ে পশ্চিমবাংলায় ফিরে এসে
5,000 টাকা নিয়ে সংসার চালাচ্ছে, কাউকে দেখাতে পারবেন না। কিন্তু যেটা দেখাতে পারবো, দেখবেন এলাকায় এলাকায় রাজনৈতিক দলের মাতব্বররা, তৃণমূল কংগ্রেসের যুব নেতা, সে হয়তো কোনোদিন মানে গ্রামের স্টেশন থেকে ট্রেনে উঠে কলকাতায় হাওড়া শিয়ালদা আসেনি, সে কেরালা আর গুজরাটের ট্রেন ছেড়ে দিন, তার নামে 5,000 টাকার ভাতা ঢুকে গেছে। অতএব ভাতাটাকেও যদি আমার সাফল্য বলে মনে করি, তার জন্য একটা দুর্নীতিমুক্ত ব্যবস্থা দরকার। ধন্যবাদ। ডিজিটাল ভারতে ফেক